শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ আছি। রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখছো আমি আম কেটে রেখেছি আর চা বসিয়েছি। চা বসিয়ে আমি আমটা কেটেছি। এই আমগুলো ছিল কালকের সেই আমগুলো, যে আমগুলো এনেছিল। এই আমগুলো একটা রাতেই অনেকটা হলুদ হয়ে গেছে, বাট এখনও ফ্রেশ রয়েছে এবং টকও ভীষণ। এই আমগুলো দিয়ে আমি আজকে একটা বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো দেখতে থাকো আমি কিভাবে কি বানাচ্ছি। আগে চাটা খেয়ে আসি, তারপরে এটা বানাবো। সেই জন্য আমগুলো কেটে রেখেছি। আমগুলো এর থেকে ছোট ছোট করে কাটলেই ভালো হয়, বাট আমি তাড়াহুড়ো ছিল বলে একটু বড় করেই কেটে নিয়েছি। যথারীতি বৌদি কাজে চলে এসছে, বৌদি এই ফাঁকে আমরা চাও খেয়ে নিয়েছি। আর ওদের দুজনকে আমি পড়তে বসিয়েছি। পড়তে বসিয়েই কাজ দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এগুলো আমার বাজারগুলো এসছে, আদা, টমেটো আর পটল। ফ্রিজেও বেশ কিছু বাজার রয়েছে, সেগুলো হয়তো কিছুটা মানে কেমন কি আছে সেটাই আমি পুরো স্টোরেজ বক্সটা বার করে দেখব সেগুলো কেমন রয়েছে। তারপর যথারীতি আমগুলো আমি কড়াতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। 10-15 মিনিটের জন্য একটু সেদ্ধ করতে হবে, ভালো করে সেদ্ধ করতে হবে, ওই জন্য আমি একটু চাপাও দিয়ে দিলাম। তারপর আমি ফ্রিজ থেকে বক্সটা বার করে নিয়ে আসবো। নিয়ে এসে যা যা আনাজ যা আছে সমস্তটা ঢেলে দেখব কি কি ভালো আছে কি কি মন্দ আছে। তো সেগুলো করতে থাকি। সব কটা আনাজ আগে নামিয়ে নিয়েছি। পটলগুলো প্যাকেটে ছিল, সেটা প্যাকেটটাই বেঁধে রাখলাম। আগে টমেটোও কিছু ছিল, সেই টমেটোর সাথে এই টমেটোটা একসাথে রাখবো না, ওই টমেটোটা আলাদা, যেহেতু ওটা আগে করে নেব রান্না। ধনেপাতাটাও প্যাকেটের মধ্যে সুন্দর করে ভরে রাখলাম। তারপর কাঁচকলা, আম সব ধীরে 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 প্রত্যেকটা জিনিস বেছে কুচে যেটা একটু খারাপ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে সব কাজটা কমপ্লিট করে রাখবো। দু ধরনের শাকও আমার কাটা রয়েছে, তারপর উচ্ছে রয়েছে, বেগুন রয়েছে, এগুলো সব রান্না করে ফেলতে হবে। কারণ এত গরম পড়েছে, সবজি কিছুতেই থাকছে না। আর যেহেতু সপ্তাহ বাজার নিয়ে চলে এসছে, সেই জন্য তাড়াতাড়ি করে ফেলতে হবে, গরমের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরির মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলেছি। কিছুটা ঠান্ডা হয়ে গেল, বা এটা যদি তোমরা করো না ভালোই ঠান্ডা করে নেবে। আমারটা হালকা গরম ছিল বলে আমি চামচ দিয়ে স্ট্রেনারের মধ্যে ফেলে তার তার পাল্পটা বের করে নেব। আর বাকি যে সমস্ত ছিবড়ে ছাবড়া থাকবে সেগুলো ফেলে দেব। তো এই কাজটা করার পর আমার এই পাল্পটুকুনি বেরিয়েছে। এই পাল্পটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। তারপর কড়ার মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে পাল্পটা বেরিয়েছে, সেই পাল্পটার সাথে আমার মোটামুটি 1.5 কাপ মতো আমি চিনি দিয়েছিলাম। যেহেতু আমগুলো আমার ভীষণ টক ছিল, তো তোমরা তোমাদের পরিমাণ মতোই চিনিটা দিও। আমার যেহেতু টক আম ছিল, তো আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আর এর সাথে দিয়েছিলাম 1/2 চামচ লবণ। আর এরপর দিয়েছিলাম স্বাদ মতো একটু ঝাল ফ্লেভারটা আসার জন্য গোলমরিচের গুঁড়ো। এর সাথে তোমরা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আমার ছেলেমেয়েরা পছন্দ করে না বলে আমি চিলি ফ্লেক্স দিইনি। আর দিয়েছিলাম ফুড কালার। ফুড কালারটা অপশনাল। ফুড কালারটা দিলে কি হয়, এটা কাঁচা আমের সেটার কালারটা আসে, দেখতে ভালো লাগে, বাট আর কিছু না, আর কোনো কিছু ব্যাপার নেই। তোমরা এটা দিতেও পারো, আবার স্কিপ করতেও পারো। যথারীতি আমি একটুখানি, আমার যেহেতু ফুড কালার ছিল, তো আমি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, লো টু মিডিয়াম করে রেখে আবার কিছুক্ষণ বাদে আমি একটু হাই করে তারপর জিনিসটা পাক করে নেব। 10 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। তারপর যে ধরনের টেক্সচারটা আসবে সেটা তোমাদেরকে আমি দেখিয়েই দেবো, দেখতেই পাবে কতক্ষণ মতো কীরকম মতো আসলে তোমরা সেটা কড়া থেকে নামিয়ে থালার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে সেটা রোদে দিতে পারবে। তো দেখো আমার এখন ফ্লেমটা বাড়ানো রয়েছে, লো টু মিডিয়াম বা হাইয়ের মধ্যেও করবে। যেহেতু আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে একটু টকটা বেশি ভাব আছে, তো আমি আরও 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমার এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই আসছে, দেখতে থাকো। আর একটা কথা, আজকে যেহেতু আমাদের ওই কালী পুজো বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে, তো সেই হিসেবে আজকে দুপুরবেলার রান্না আমার আর নেই। সেই জন্য আমি এটাই আজকে করতে আসলাম। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন কোনো একটা প্লেটে নিয়ে দেখবে জিনিসটা যে গড়িয়ে না আসছে, একটু কাত করলে তখন জানবে যে তোমার জিনিসটা একদম কুকড হয়ে গেছে।
তারপর আমি যথারীতি অয়েল ব্রাশ করে নিলাম দুটো থালাতে। আমার যেটুকুনি হয়েছে পাল্প, তাতে দুটো থালা হয়ে যাবে। তারপর কড়া থেকে ঢেলে দিয়ে সমানভাবে পুরো থালাটার মধ্যে চাড়িয়ে দিয়ে আমি সোজা চলে যাব রোদে দিতে। আর এখন এমনিতেও প্রচণ্ড পরিমাণে রোদের টেম্পার রয়েছে, তো আশা করি একদিনেই শুকিয়ে যাবে। তো দুটো থালাতে আমি সমানভাবে চাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সোজা চলে যাব আমাদেরই উঠোনে প্রচুর পরিমাণে রোদ থাকে, সেই উঠোনে আমি থালাগুলোকে দিতে চলে যাব। থালা দুটো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটা থালার মধ্যে দেখছি একটা লাল রঙের ইয়ে রয়েছে, ওটা একটা কোনো কিছু ইয়ে মানে কোনো আলাদা কিছু না, ওটা থালার একটা গায়েতে একটা কালার দিয়ে দাগ দেওয়া ছিল বলে ওই লালটা দেখা যাচ্ছে। তারপর সোজা চলে গেছি টিফিনে। ছেলেকে, মেয়েকে আর আমার একটা টিফিন বেড়ে নিয়েছি। আজকে টিফিনে দিয়েছি ওদেরকে চিড়ে আর দই, ওরা দই চিড়েটা খেতে খুব ভালোবাসে। তো দই চিড়ে খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমার পাখিগুলোর কাছে। পাখিগুলো আমার মেয়েই নিয়ে এসেছিলো, একসময় ও খুব বায়না করতো, তো ওর কথা আমি বলেছিলাম যে নিয়ে আসতে হয় না, তো ভীষণ পরিমাণে বায়না করছিল বলে ওর বাবা বছরখানেক আগে পাখিগুলো নিয়ে এসেছিলো। পাখিগুলোকে ও তখন খুবই যত্ন করতো, খাবার দিত, তুলসী পাতা দিত, নানা রকম শাক সবজি দিত। তারপর ওই যে বলে না, শখ মিটে গেছে, এখন আর ও পাখির দিকে আর মানে তাকায় না। এগুলোর এখন লালন পালনের পুরো দায়িত্ব আমার। খাবার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। ওই দেখো ভিতরে একটা ছোট্ট পাখির বাচ্চাও হয়েছে। পাখিগুলো দিবারাত্র সবসময় কিচিরমিচির করতেই থাকে। এই দেখো ছোট্ট একটা বাচ্চা হয়েছে, ওপরের হাঁড়িতেও একটা বাচ্চা আছে। এই পাখিগুলো শাক সবজি বলো, তুলসী পাতা বলো, ভীষণ ভালো পরিমাণে খায়। এ দেখো আমি একটা কলমি শাক দিয়েছি, প্রত্যেকটাতে একটু করে কলমি শাক দিয়েছি। কলমি শাকটা আমার আগে তো কিনে নিয়ে আসতাম, এখন যেহেতু ওরা খায় আমি একটু বাড়িতে লাগিয়েছি। ওই কলমি শাকগুলো কি সুন্দর করে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো দেখবেই, দেখো কত সুন্দর করে কলমি শাকগুলো খাচ্ছে। ওদেরকে দেখলে ভারী মনটা ভালো হয়ে যায় জানো। আর যখন ওদের বাচ্চা হয় তখন তো ওদের প্রতি একটা আলাদাই ট্রিটমেন্ট করতে ইচ্ছা করে, আমার খুবই ভালো লাগে। আর তখন আমার ছেলে মেয়েও বারবার করে উকিঝুঁকি মেরে দেখতে আসে বাচ্চাটা কি করছে না করছে। তবে এরকম করা উচিত নয়, কারণ তোমরা সবাই জানো বারবার করে ওদের ওদের ডিস্টার্ব ফিল হয়। তো ওদের পাখিদেরকে সব কিছু দেওয়ার পর সোজা চলে এসেছি ঘরগুলো একটুখানি অপরিষ্কার হয়েছিল গুছাতে। টেবিলটাও নোংরা হয়েছিল, ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার একটু ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি। কারণ কি আজকে যেহেতু রান্না নেই, সেহেতু ঘরগুলো ভাবলাম একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই। কারণ গোছালেই কি হয়, 10 মিনিট বাদেই সমস্তটা যেটা যেরকম ছিল সেটা সেরকমই হয়ে যায়। আল্লাটাও গুছিয়ে নিচ্ছি। তারপর সকালে স্নান করেছিলাম, আর একবার স্নান করব। প্রত্যেক দিনই এখন গ্রীষ্মকাল বলে দুবার করে স্নান করতে হচ্ছে। আল্লাটাও আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর স্নান টান করে চলে এসেছি, আর একবার স্নান করলাম। ওর বাবা নিয়ে এসেছিলো কাঁচা মিঠা আম। ওরা বললো আমরা কাঁচা মিঠে আম আমাদেরকে কেটে দাও, আমরা খাবো। কাঁচা মিঠে আম তোমরা সবাই মানে যারা খেয়েছো তারা জানো, এটা কাঁচা অবস্থাতেই অনেকটা বেশ মিষ্টি, হালকা টক থাকে, খেতে খুবই ভালো লাগে। এটা লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেলে খুব ভালো হয়, এর সাথে কাসুন্দি মেশালেও খুব সুন্দর হয়। কিন্তু ওরা ওসব লঙ্কা গুঁড়ো খাবে না, তো ওই জন্য ওদেরকে জাস্ট কেটে টেটে ওর মধ্যে লবণ দিয়ে ওদেরকে দিয়ে দেবো। আর দেখতেই পাবে লবণটা আমার ছেলেই দেবে। ও বলছে মা আমি কিন্তু লবণটা দেবো, আমাকে একটুখানি ভিডিওটা করে দেবে। এই দেখো ও ছোটো ছোটো হাত দিয়ে লবণটা দিচ্ছে। তারপর ওরা দুই ভাই বোনে মিলে আম খেয়ে নিল। আমটা খাওয়ার পর আমরা রেডি হয়ে গেছিলাম দুপুরবেলা ওই বাড়িতে যাব বলে। যথারীতি আমরা রেডি হয়ে বাইরে বেরিয়েও পড়েছি, আমাদের বাড়ি থেকে একটুখানি। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি সানভি আর গোপুসোনা যাচ্ছে, ওর বাবা একটু পরে আসবে। তো যথারীতি আমরা চলেও এসেছি ওদের বাড়িতে। আমি ওকে একটু বললাম একটুখানি ভিডিওটা করে দে, তো একটু ভিডিওটা করে দিল। তারপর আমরা চলে গেলাম ওখানে গিয়ে একটুখানি বসার পর প্রথম ব্যাচে ওরা মানে এর আগে আমরা যখন গেলাম তখন ব্যাচ অলরেডি বসে গেছে। তো তারপর একটুখানি ওয়েট করলাম, তারপর আমরা যথারীতি খাবার টেবিলে খেতে চলে এসেছি। দুপুরবেলায় পুজো বাড়ি, তো জন্য খাবারের মেনু ছিল খিচুড়ি, বেগুনি আবার কুমড়ি দুটোই ছিল, আর ছিল ছ্যাঁচড়া, আলু পটলের তরকারি দেখতেই পাচ্ছ, আর পায়েস, চাটনি, পাঁপড়।
অবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। রাজাও চলে গেছিলো খেতে, তো ওর জন্যই ওয়েট করছিলাম একসাথে বাড়ি ফিরবো বলে। আমরা বাড়ি ফিরেও পড়েছিলাম, কিন্তু শুয়েও পড়েছি বাড়ি ফেরার পর। তো দেখো এদের দুজনের চোখে ঘুম নেই, কারণ কি এরা যেহেতু রবিবার বেলা করে ঘুম থেকে উঠেছে, তো ওরা নিয়ে বসে পড়েছে আর্ট ক্রাফট করবে। পেন্সিল ছোড়ার পর যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো থাকে সেইগুলো দিয়ে ওরা গাছ বানাচ্ছে, দুই ভাই বোন মিলে গাছের শেপ দেওয়ার চেষ্টা করছে। ভাই দিদিকে তদারকি করে দিচ্ছে, বেশ ভালো বানিয়েও ছিল দুজনে মিলে। দেখো তোমরা কেমন লাগে, তোমাদের দেখতে খুবই ভালো লাগছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছে, কারণ কি নিজে হাতে বানালে সেটা সব থেকে খুশি লাগে ছেলেমেয়েরা করলে। তো তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে। আর এই হলো আমসত্ত্ব, মোটামুটিভাবে একদম 90% হলো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। আর হয়তো সামান্য একটু শুকাতে বাকি আছে, বাট আজকেই তোলা যেত। তো যেহেতু রোদ এখন ভীষণ পরিমাণে উঠছে, তো কালকে আমি আর একবার দেবো, দিয়ে তারপর তুলবো। হাতে নিয়ে দেখতেই পাচ্ছ, হাতে নিয়ে দেখছি কোনো রকম হাতে কিছু লাগছে না। তো আমি ভাবলাম যে আরেকবার কালকে একবার রোদ দেবো, তারপরে এটাকে তুলে তোমাদের সামনে হাজির করব। যথারীতি এটা সন্ধে হয়ে যাওয়ায় বিকেলের মধ্যেই তুলে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, ওই যে মা রয়েছে, মায়ের বিসর্জনে যাচ্ছি শ্যামসুন্দর ঘাটে। ভদ্রেশ্বরের মধ্যেই শ্যামসুন্দর ঘাটটা আমাদের বাড়ি থেকে গাড়িতে 15 মিনিট মতো লাগে। তো আমরা যাচ্ছি, এটা যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই ঠিক হলো আমরা যাব। তো যাচ্ছি, তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমার ছেলে আর জায়ের ছেলে ছিল ওই মা গাড়িটার মধ্যে, ছিল সেই গাড়িতে। আমার মেয়েও ছিল আর একটা দাদার গাড়িতে। তো আমরা তিনজনই আমাদের গাড়িতেই ছিলাম, তবে যেহেতু একটু অসুবিধা হচ্ছিলো, তো আমাদের মেয়ে চলে গেল দাদার গাড়িতে। তো যথারীতি আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, এবার মাকে নামিয়ে গঙ্গা বক্ষে নিয়ে যাওয়া হবে। সত্যি এই সময়টা মনটা ভালো লাগে না, পুজো হবে, বাড়িতে মা আসবে, তার জন্য কতদিন আগে থেকে একটা আড়ম্বর চলে। এই বিদায়বেলাটা সত্যিই মন খারাপ হয়ে যায়। তো যথারীতি মাকে নিচে নামিয়ে নেওয়া আসা হয়েছে একদম গঙ্গার কাছে। এখানে এসে যা দেখলাম সেটা একদম মানে মানে আমার জীবনে বোধহয় আমার লাইফে ফার্স্ট। যখন বান বন্যা হয় তার কথা আলাদা, মাঝে মধ্যেই আমরা গঙ্গার ঘাটে যাই, কিন্তু এই দৃশ্য কখনো দেখিনি। আজ গঙ্গা দেবী মানে চরম উত্তাল হয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের ধারে এসেছি। মা গঙ্গা যেন স্বয়ং মাকে আরও একটু এগিয়ে নিতে এসেছে। মানে এত মানে সমুদ্রের মতো গঙ্গা উত্তাল, জোয়ার চলছিল নিশ্চয়ই, অবশ্যই, কিন্তু এরকম ঢেউ আমরা কখনো এর আগে দেখিনি। মাকে শেষবারের মতো সবাই প্রণাম করে নিচ্ছে। আর যা যা রিচুয়ালস আছে সব এগুলো আস্তে আস্তে পালন করা হচ্ছে। যেমন 3বার পাক দিয়ে ঘোরানো, যা যা ঝুড়ি করে যে সমস্ত মায়ের ফুল ঘট নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো আস্তে আস্তে বিসর্জন। দেখতেই পাচ্ছ কীরকমভাবে ঢেউ আসছে। তো ওখানে প্রত্যেকে মানে দাঁড়িয়ে তলার দিকে নেমে এসেছিলো যারা ওপরে বসেছিল। তো এই সময় গঙ্গার ঘাটে প্রচুর ভিড়ও ছিল আজকে। আর যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, প্রচুর লোকের সমাগম হয়েছিল। আর এখানে এসে এই দৃশ্যটা আমার দারুণ লেগেছে, মানে ঠাকুর বিসর্জন করতে এসে যে এই জিনিসটা দেখবো আমি একদমই ভাবিনি। আমরাও যখন আমাদের বাড়িতে পুজো হয়, তো বিসর্জনে আমরাও অনেকবার গেছি, কিন্তু এই দৃশ্য কখনো দেখিনি। মানে গঙ্গা দেবী বিশাল উত্তাল, খুবই ভালো লাগছিল। আমার না একটু কাশি হয়েছে, বারবার ঠান্ডা জল খেয়ে মাঝে মাঝে মানে ভয়েস ওভার দিতে গেলে কাশি লাগছে। তো সরি। ভীষণ ভীষণ দারুণ লাগছিল, এই মুহূর্তটা উপভোগ করছিলাম আমরা সবাই মিলে, এবং সবাই মিলে বলা বলি করছি আমরা যেন দীঘাতে বা পুরীতে চলে এসেছি। গঙ্গা দেবী যে এত সুন্দর মানে সমুদ্রের স্বাদ মিটিয়ে দিচ্ছে। তো যথারীতি মাকে এবার গঙ্গা বক্ষে বিসর্জন করা হবে।
বন্ধুরা, দেখতেই পেলে মায়ের নিরঞ্জন হয়ে গেছে। আসছে বছর আবার এসো মা, সকলের ভালো করো, মঙ্গল করো, সকলকে ভালো রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।